17 বছর ফ্যাসিবাদ আমাদেরকে শুনিয়েছিল উন্নয়ন এবং উন্নয়ন, আমাদের মাথা থেকে নির্বাচনকে সরিয়ে দিয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা একটা দলকে দেখলাম, বিএনপি আমাদের মাথায় এসে ঢুকিয়ে দিল নির্বাচন এবং নির্বাচন বিচার এবং সংস্কার আমাদের মাথা থেকে সরিয়ে দিল। আমরা একটা কথা বর্তমান সরকারকে জানতে চাই, যদি জুলাইয়ের উপরে ভিত্তি করে এই সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে এখনো পর্যন্ত শেখ হাসিনাকে বিচার করার জন্য বাংলাদেশে আমরা তাকে ফেরত আনতে পারলাম না কেন? এই ব্যর্থতার দায় বর্তমান সরকারকে নিতে হবে। আমরা জানতে চাই, এই বরিশালের মানুষের নয়, গোটা আন্তর্জাতিক বিশ্বের নেতা ছিলেন দেলোয়ার হোসেন সাঈদী রহমাল্লাহকে যারা মেডিকেল ক্লিনিং এর মাধ্যমে হত্যা করেছে, তাদের গ্রেফতার করা গেল না কেন? আমরা জানতে চাই, তরুণ প্রজন্মের প্রিয় নেতা শরীফ ওসমান হাদির আসামিদেরকে এখনো ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসতে পারলাম না কেন? মালয়েশিয়া থেকে, দুবাই থেকে কেন বেনজিরকে এখনো দেশে আনা গেল না? 11 দলীয় সমাবেশ থেকে পরিষ্কার বার্তা দিতে চায় বরিশালবাসী, হয় বিচার করুন, না হলে জনগণ আপনাদের বিচার করবে, তার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। কথা পরিষ্কার। একদল ফ্যাসিস্ট আমাদেরকে বলেছিল উন্নয়ন উন্নয়ন, নির্বাচন নাই, আর আপনারা এখন আবার নতুন করে নির্বাচন দিয়ে উন্নয়নের নামে বিরোধী দলকে বৈষম্যের মধ্যে ফেলে দিয়ে আপনারা বিচার এবং সংস্কারকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছেন। আবার এই প্রজন্ম জেগে ওঠে, বিচার সংস্কার বাস্তবায়ন করে নতুন সরকার প্রতিষ্ঠা করা হবে। যদি তার জন্য আর একবার ডাক দিতে হয়, তার জন্য আর একবার রাস্তায় নামতে হয়, আমার বরিশালবাসী 18 তারিখ যেভাবে রাস্তায় নেমেছিলেন, আর একবার 11 দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ডাক দিলে, জোট নেতৃবৃন্দ ডাক দিলে রাস্তায় নামতে রাজি আছেন কারা? যারা ক্ষমতায় এসে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গে চাপ দিয়ে চাঁদা দাবি করে, তাদের কাছে দাবি করতে চাই না। দাবি করব কার কাছে? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যিনি ক্ষমতায় আসার আগে গণভোটে হাকে জয়যুক্ত করতে বলে ক্ষমতায় এসে এখন আর গণভোট মানেন না। দাবি করব কি আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, যিনি পবিত্র সংসদে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলেছেন, যদি নির্বাচন পিছিয়ে যায় এই কারণে আপোষ করেছি, গণভোটকে তখন মেনেছিলাম, এখন মানি না। দাবি করব আমি কার কাছে? যেই দেশের সড়ক পরিবহন মন্ত্রী পবিত্র সংসদে দাঁড়িয়ে বলে, টোল মওকুফের কথা বলেছিলাম যাতে বেশি বেশি ভোট পাই, আসলে মওকুফ করব না। আমি দাবি করব কার কাছে? যেই সরকারের স্থানীয় সরকার মন্ত্রী বলে তারা নাকি কোনদিন সংবিধান সংস্কারের কথা উচ্চারণই করেন নাই, অথচ বিএনপির 31 দফার মধ্যে প্রথম দফাতেই বলা ছিল সংবিধান সংস্কার করার কথা। দাবি আমি কার কাছে জানাবো? যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, যারা জাতির সাথে মুনাফিকি করে, যারা জুলাইয়ের সাথে গাদ্দারি করে, যারা ভারতের সামনে মাথা নত করে, তাদের সাথে কোনো আপোষ হবে না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, একজন জ্ঞানী মানুষ তার সাম্প্রতিক বক্তব্যের মাধ্যমে, যার ওয়াদা ঠিক নাই তার কোনো ধর্মই নাই। জ্ঞানী মানুষটার নাম জানেন? মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ওনাকে বিনয়ের সাথে বলতে চাই, আপনি নিজেই ওয়াদার বরখেলাপ করেছেন।
আপনার মন্ত্রীরা ওয়াদার বরখেলাপ করেছে। অতএব আপনার ভাষ্য মতে আপনি সহ আপনার মন্ত্রীদের কোনো ধর্ম নাই। আমি বলছি না, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সাংবাদিকরা সাক্ষ্য থাকবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, কথাবার্তা পরিষ্কারভাবে বলতে চাই। ওই ভারতের এক নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সম্প্রতি তাদের সংসদে বলেছে ৭১ সালে পাকিস্তানের শক্তিকে দুর্বল করার জন্য ভারত যুদ্ধে সমর্থন দিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছে। ভারত আমাদের সহযোগিতা করার জন্য পাশে ছিল না, বন্ধুত্বের জন্য পাশে ছিল না, পাকিস্তানকে দুর্বল করতে চেয়েছিল, বাংলাদেশকে শোষণ করতে চেয়েছিল, বাংলাদেশকে করদ রাজ্য বানাতে চেয়েছিল। সেই ভারতের তিলকওয়ালী মুখ্যমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানের পর তার নিজের দেশ ভারতে পালিয়ে গেছে। এই বরিশালবাসী 2024 সালের জুলাই মাসের 18 তারিখে উই রিভল্ট বলে রাস্তায় নেমে এসেছিল। 2 বছর পর আজকে আরেক 18 তারিখ আমি 11 দলের মঞ্চ থেকে আপনাদের ঘোষণা দিয়ে যেতে চাই, মুনাফেকদের আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই না। অতএব বিপ্লব অনিবার্য। প্রস্তুত আছেন? লড়াই হবে, দেখা হবে রাজপথে, দেখা হবে বিপ্লবে, দেখা হবে বিজয়ে, 11 দলের সরকারে ইনশাআল্লাহ। হাজার হাজার ছেলেরা জীবন দিছে না? এই সরকার সেই রক্তের উপর দাঁড়ায় আছে, অথচ এখন তারা সংস্কারের কথা আর বলে না। এই যে বরিশালের দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে লেখা ছিল সংস্কারের কথা, রক্ত দিয়ে আমাদের ভাইরা সেই সংস্কারের কথা লিখে গেছে। এখন সংসদে দাঁড়ায় সালাউদ্দিন সাহেব বলে যে নির্বাচনের জন্য আপোষ করে তখন জুলাই সনদের কথা বলছি। হ্যাঁ, কত বড় মুনাফিক, কত বড় বেঈমান হইলে এই ধরনের কথা বলতে পারে? যারা নির্বাচনের জন্য আপোষ করে সনদের হ্যাঁ বলছে, তারা কত বড় প্রতারক সেটা আমরা 90-এর গণঅভ্যুত্থানের পরেই দেখছি। এই 90-এর গণঅভ্যুত্থানে তারা ফেল করছে, তার পরিপ্রেক্ষিতে 1-11 আনছে। সেই 1-11-র পরে 15 বছরের ফ্যাসিবাদী শাসন উপহার দিছে। 15 বছর হাসিনা জুলুম অত্যাচার করে আমাদের ভাইদের জীবন কেড়ে নিয়েছে, তাদের নিজেদের নেতা কর্মীরাও জীবন দিয়েছে। কিন্তু সেই সব নিয়ে তাদের এখন আর মাথা ব্যথা নাই। কি নিয়ে মাথা ব্যথা? ক্ষমতা। কেমনে ক্ষমতায় থাকবে, কেমনে টেম্পো স্ট্যান্ড দখল করবে, কেমনে চাঁদাবাজি করবে, কেমনে গুম খুন অত্যাচার করবে। ওনারা বোধহয় ভুলে গেছেন এটা জুলাইয়ের পরের বাংলাদেশ, রক্ত দিয়ে লেখা বাংলাদেশ। এই বাংলাদেশে আর এই অত্যাচারের রাজনীতি চলবে না। ইলেকশনের কথা আমরা ভুলি নাই, ইলেকশনে কি করছেন সেটা ভুলি নাই, রামদানিয়া দাঁড়ায় দাঁড়ায় ভোট কেন্দ্র দখল করছেন ভুলি নাই। কেন মেনে নিছি জানেন? আপনাদের ইঞ্জিনিয়ারিং করা ইলেকশন আমরা মেনে নিছি শুধুমাত্র দেশের স্থিতিশীলতার স্বার্থে। কিন্তু শহীদের রক্তের সাথে বেঈমানি করবেন, জুলাই সনদের সাথে বেঈমানি করবেন, গণভোটের সাথে বেঈমানি করবেন, সেইটা বাংলাদেশের জনগণ মেনে নিবে না। 70% মানুষ জুলাই সনদে, 70% মানুষ গণভোটে হ্যাঁ বলছে। ইলেকশনের আগে তাদের নেতারা, প্রধানমন্ত্রী নিজে বলছেন গণভোটে হ্যাঁ বলুন। এখন আর গণভোটের কথা মনে পড়ে না। কারণ কি জানেন? সংস্কার হলে দেশে কল্যাণ রাষ্ট্র হবে, তখন আর চাঁদাবাজি করে খাওয়া যাবে না। এজন্য আজকে সংস্কারের বিপক্ষে দাঁড়িয়ে গেছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত দূরদর্শী ছিলেন। তিনি বারবার সংস্কারের কথা বলে গেছেন। তিনি বারবার বলে গেছেন
যখন বাংলাদেশের সরকার জনগণের সরকার আসবে তখন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। বর্তমান বিএনপির লজ্জা থাকা উচিত, যেই নেত্রী তার জীবনটা জেলখানায় দিয়ে গেছে সংস্কারের কথা বলে বলে, তারা আজকে সেই বেগম জিয়ার স্বপ্নের সংস্কারের সাথেই প্রতারণা করছে। বেগম জিয়া বারবার বলে গেছেন সংবিধান সংস্কার করতে হবে। আজকে সালাউদ্দিন সাহেব ওইখানে দাঁড়িয়ে বসে যে সংবিধান সংস্কার করা সম্ভব নয়, সেটা নাকি আইনে নাই, সংবিধানে নাই। তিনি বারবার সংবিধান দেখান। তাদের নেত্রী যে সংস্কারের কথা বলে গেছেন সেই সংস্কার কি তারা অস্বীকার করছে। গুম, খুন, চাঁদাবাজির, ধর্ষণ বেড়ে গেছে, অথচ নিজের মন্ত্রণালয়ের কোনো খবর নাই। দেশটাকে আমরা একটা কল্যাণ রাষ্ট্র বানাইতে চাইছিলাম, অথচ গুম খুন বাড়ছে, ধর্ষণ বাড়ছে, সেগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। কারণ নিজেদের লোকেরাই এই সব করে। আজকে পুলিশ সংস্কার হইলে, সংবিধান সংস্কার হইলে দেশ একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। আর সেই রাষ্ট্রে এরকম চাঁদাবাজি করে খাওয়া যাবে না। আজকে সংস্কারের বিপক্ষে দাঁড়িয়েছে। আমরা সংস্কার যতদিন না করবে ততদিন মাঠে ময়দানে রাজপথে লড়াই করব ইনশাআল্লাহ। থাকবেন না আপনারা? ইনকিলাব 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 ইনকিলাব, নারে তাকবীর। বরিশালে এক ব্যবসায়ীর গোপনাঙ্গ চাপ দিয়ে তারপর চেক লিখিয়ে নিয়েছেন, তাতেও তাদের নতুনত্ব শেষ হয় নাই। আবার নতুনত্ব নিয়ে আসলেন আর এক ব্যবসায়ীর কানে কামড় দিয়ে। ঘৃণা লাগে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা চাঁদাবাজির বাংলাদেশ চাই নাই, আমরা ইনসাফের বাংলাদেশ চেয়েছি। আমরা ভেবেছিলাম নতুন বাংলাদেশে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হত্যার বিচার আমরা পাব। আমরা চেয়েছিলাম নতুন বাংলাদেশে মাওলানা মতিউর রহমান নিজামীর হত্যার বিচার পাব। আমরা ভেবেছিলাম নতুন বাংলাদেশে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার আমরা পাব। আমরা ভেবেছিলাম নতুন বাংলাদেশে ইলিয়াস আলীর গুমের বিচার পাব। কিন্তু আপনারা ক্ষমতায় যাওয়ার পরে গুম কমিশন অধ্যাদেশই আপনারা গুম করেছেন। আপনারা 10টি কমিশনের 10টি অধ্যাদেশকে আপনারা গুম করেছেন। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে এই 4 মাসে প্রমাণ হয়েছে কোনো পার্থক্য নাই। আওয়ামী লীগ যেমন চাঁদাবাজি করত, দখলবাজি করত, মানুষের বাড়িঘর দখল দিত, ব্যবসা বাণিজ্য দখল দিত, বিএনপি এবং তাদের নেতাকর্মীরা একই কাজ করে যাচ্ছে, বরঞ্চ তাদের চেয়ে অনেক বেশি কাজ করছে। আমরা 20 বছর বাংলাদেশ লেবার পার্টি, আমাদের শক্তি সীমিত, আমরা বাংলাদেশে কোনো বড় দল নই, তবে বিএনপির সাথে আমাদের ঐতিহাসিক পথ চলা ছিল। আমরা 5 তারিখের পরিবর্তনের পরে আমরা 17 মাস অপেক্ষা করেছিলাম, বিএনপির সাথে ছিলাম। আজকের প্রধানমন্ত্রীর যিনি ছায়া প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তার পাশে থেকে থেকে আমরা চেয়েছিলাম একটি নতুন বাংলাদেশ করতে পারবো। কিন্তু 17 মাসে তারা প্রমাণ করেছে আওয়ামী লীগ 17 বছরে যা করেছে তাও তারা অতিক্রম করেছে। আমাদের বরিশালের এক নেত্রী আছে, নাম বলবো না, 5 তারিখের পরে তিনি সরকারি পুকুর তিনি রাতের বেলায় ভরাট করে ফেলেছিলেন এবং বিএনপি তদন্ত করে যখন জানতে পারলো যে তার এই দখলের খবর সত্য, তারা তাকে বহিষ্কার করেছিল। আজকে সেই নেত্রীকে
এই বরিশাল নগরীর দায়িত্ব দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, যিনি রাতের আধারে সরকারি পুকুর দখল দিতে পারে, তাকে আপনি সিটি কর্পোরেশন দখল করে দিয়েছেন। এই সিটি কর্পোরেশন তাদের কাছে নিরাপদ নয়। আগামী নির্বাচনে বরিশাল সিটি কর্পোরেশনের আমি আজকে আপনাদের কাছে আমাদের অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল ভাইকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। চাঁদাবাজের দিন শেষ, হেলাল ভাইয়ের বাংলা বরিশাল। সংগ্রামী বন্ধুরা, আমার বক্তব্য তেমন কিছু দেওয়ার নাই। আমাদের রাশেদ, আমাদের জাকপার নেতা শফিউল আলম প্রধানের সাথে দীর্ঘদিন আমরা আধিপত্যবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি। আমার মনে পড়ে ৯ নম্বর সেক্টর কমান্ডার সেই মেজর জলিলের সাথে যখন মিছিলে যেতাম, আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান তুলতাম। সেই স্লোগান আজকে পর্যন্ত আমরা ধারণ করে আছি। বন্ধুরা, আমরা মৌলানা ভাসানী বলেছিলেন যে এই ভারতের দালালি করে আমরা ক্ষমতায় যেতে চাই না। ঠিক তেমনি ভাবে আমাদের 11 দলীয় জোট বিগত নির্বাচনে আমরা দেশের জনগণের বিপুল সমর্থন পাওয়ার পরেও আমরা ভারতের সাথে কোনো সমন্বয় করি নাই। ভারতের তাদের কোনো দাসখত আমরা মেনে নেই নাই, যার কারণে 11 দলীয় জোট ক্ষমতায় যেতে পারে নাই। আমরা হঠাৎ করে দেখলাম বেগম খালেদা জিয়ার মুমূর্ষু অবস্থা। আবার কিছু মানুষে বলে তখন নাকি খালেদা জিয়া ইন্তেকালও করেছেন। যাই হোক, দুষ্ট লোকদের কথা নিয়ে কিছু বলবো না। তখন তারেক রহমান বললেন যে আমার বাংলাদেশে আসতে অনেক বাধা আছে। 3 দিনের মাথায় দেখলাম সমস্ত বাধা কেটে গেল। এই বাধা কি ছিল মাননীয় প্রধানমন্ত্রী? এই বাধা ছিল কি ভারতের বাধা? এই বাধা ছিল কি দাসখতের বাধা? এই বাধা ছিল কি বাংলাদেশের সার্বভৌমত্বকে বিলিয়ে দেওয়ার বাধা? আজকে রংপুরে উগ্রবাদী কিছু হিন্দু নামধারী সন্ত্রাসীরা দিনের বেলায় অস্ত্র উঁচিয়ে তারপরে মিছিল করছে। এই প্রধানমন্ত্রীর প্রশাসন তাদের টিকিটিও তারা ছুঁইতে পারে নাই। বন্ধুরা, আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি আমাদের ভারতে যাওয়ার আমাদের জায়গা নাই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আপনারাও কিন্তু যেতে পারবেন না। আওয়ামী লীগ 17 বছর ভারতের করদ রাজ্য বানানোর জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের হাতে তুলে দিয়েও এদেশের জনগণের কাছে কিন্তু তারা টিকতে পারে নাই। আপনারা একই দিনে 2টি ভোট হলো, গণভোট এবং প্রতীকে ভোট। আপনারা প্রতীকের ভোট মেনে নিলেন আর গণভোট মেনে নিলেন না। এটা কেমন কথা? এদেশের 70% জনগণ ভোট দিয়েছে সংবিধান সংস্কারের জন্য। আপনারা সেই সংবিধান সংস্কার আপনারা মানলেন না। কারণ একটা, আপনারা জুলাই সনদ এবং আমাদের গণভোটের যে ব্যালট, এটা পরে দেখবেন। এই গণভোটের ব্যালট যদি গণভোটের ব্যালটের যেই দাবিনামা আছে এগুলো যদি মেনে নেয়, তাহলে প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারপারসন একই ব্যক্তি থাকতে পারবে না। তারেক রহমান সাহেবের ভয়, যদি দলের চেয়ারম্যান থাকে তাহলে প্রধানমন্ত্রী থাকতে পারবে না, আর যদি প্রধানমন্ত্রী থাকে তাহলে দলের চেয়ারম্যান থাকতে পারবে না। সংসদের বিরোধী দলের যে সমস্ত কমিটি আছে, এই কমিটিগুলো বিরোধী দল থেকে তারপরে নিয়োগ দিতে হবে, ডেপুটি স্পিকার দিতে হবে, তারপরে আপনার রাষ্ট্রপতিকে ক্ষমতা বাড়াতে হবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে যাবে। এজন্য তারা এই কাজ করতে চায় না। বরঞ্চ তারা নির্বাচনের পরেই তারা আওয়ামী লীগের অফিস তালা চাবি তারা খুলে দিয়েছে।
একটা কথা বলবো, যারা জুলাইয়ের পক্ষের শক্তি তাদেরকে, আমি ব্যক্তিগতভাবে ক্ষমতার রাজনীতি করি না। 14 সালে আমাকে জালকাঠির রাজাপুর কাঠালিয়া থেকে প্রার্থী করার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোন করেছিলেন, আশরাফুল ইসলাম তার নাম, কিন্তু রাজি হই নাই। কিন্তু আজকে যারা জুলাইয়ের পক্ষের শক্তি, আপনাদের মিটিং মিছিল থেকে যখন জয় বাংলা ধ্বনি আসে তখন আমাদের কলিজা টুকরো টুকরো হয়ে যায়। আমরা এই পরিবর্তন আপনাদের কাছেও চাই না। আওয়ামী লীগকে আপনারা পুনর্বাসন করবেন না। গত 800 বছরের ইতিহাসে নবাবী বাংলা বলেন আর সুবা বাংলা বলেন আর সুলতানি বাংলা বলেন, 850 বছরের ইতিহাসে লক্ষণ সেন নদিয়া মুর্শিদাবাদের রাজদরবারের পিছন গেট থেকে গরম খাবার রেখে পালিয়ে যাবার ইতিহাস আবার 24-এর 5ই আগস্ট পুনরাবৃত্তি ঘটেছে। অতএব বেগম লক্ষণ সেনকে মনে রাখতে হবে, বাংলাদেশের সকল সীমান্তে আপনার জন্য আমরা লাল গালিচা প্রস্তুত করে রেখেছি। বাংলাদেশের সকল ফুলের বাগান থেকে আপনার জন্য ফুলের মালা রেডি করে রাখা হয়েছে। শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষের নেতৃত্বে কোন সীমান্ত দিয়ে ঢুকবেন, আমরা কোটি জনতা আপনাকে রিসিপশন দেওয়ার জন্য সেদিন উপস্থিত থাকব এবং সরাসরি সীমান্ত থেকে কাশিমপুর আর কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হবে। যারা বোধ করছেন 24-এর গণ অভ্যুত্থানে যারা বুক চেতিয়ে রক্ত দিয়ে বুলেটকে সামনে রেখে শত বাধা উপেক্ষা করে বাংলাদেশকে শুধু আওয়ামী ফ্যাসিবাদ না দিল্লির আধিপত্যবাদ থেকে মুক্ত করেছে, তাদেরকে এনডিটিভিতে আর রয়টার্সে রাতের আধারে ইমেইলে সাক্ষাৎকার দিয়ে বাংলাদেশের মানুষকে ভয় দেখাবেন, সেই ভয়ের রাজ্যে আমরা বাস করি না। শত শত হাজার হাজার লক্ষ লক্ষ আবু সাইদ মুগ্ধরা বুক চিতিয়ে বাংলাদেশের প্রান্তে প্রান্তে সীমান্তে সীমান্তে পাহারাদার হয়ে বসে আছে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে হেফাজত করবার জন্য। যারা বোধ করছেন আপনারা কয়েকজন সিনিয়র বাটপার জ্যেষ্ঠ সাংবাদিকরা টকশোতে গিয়ে কথা বলবেন আর বাংলাদেশের মানুষ শেখ হাসিনার পক্ষে লড়াই করবার জন্য প্রস্তুত আছে, গত 17 বছরের ইতিহাস দেখেন, গণমাধ্যম বিরোধী দলের বক্তব্য প্রকাশ করে নাই। টকশোতে বিএনপি জামাতের বক্তব্য ছিল না, কোন গণমাধ্যম তাদের খবর বক্তব্য পর্যন্ত প্রকাশ করায় আদালতের নিষেধাজ্ঞা ছিল। তারপরেও কিন্তু গণ অভ্যুত্থান ঠেকাতে পারেন নাই। মাথায় রাখেন, শুধুমাত্র গণমাধ্যমের ইতিহাস দিয়ে, শুধুমাত্র আওয়ামী ফ্যাসিবাদের কিছু দালালদেরকে দিয়ে টকশো করিয়ে বুদ্ধিদীপ্ত ভাবে বাংলাদেশকে আবার আওয়ামী রাজকরণ করবেন, সেই বাংলাদেশ দিল্লিতে ফিরবে, সোনার বাংলায় ফিরবে না। অতএব আমাদের বক্তব্য খুব পরিষ্কার। আমরা সরকারকে বলছি, বিভিন্ন জায়গায় বরিশাল সহ আমরা খবর পাচ্ছি আপনাদের দলের নেতা কর্মীদের পৃষ্ঠপোষকতায় আর্থিক লেনদেনের মাধ্যমে আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা পুনর্বাসিত হচ্ছে। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আওয়ামী লীগের পরিচিত সন্ত্রাসী ক্যাডাররা হেলমেট বাহিনীরা আবার ফিরছে, তাদের সাথে একসাথে মিলেমিশে বরিশালে মাদকের ব্যবসা করছেন। আমরা কিন্তু সবকিছু জানি। প্রশাসনকে বলছি, সরকারকে বলছি, আওয়ামী লীগকে পুনর্বাসনের ইতিহাস ভালো হয় নাই। আপনার বাবার ইতিহাস থেকে শেখেন, আপনার মায়ের ইতিহাস থেকে শেখেন, 111-এর ইতিহাস থেকে শেখেন। এই দজ্জালকে যদি পুনর্বাসনের চেষ্টা করেন, দজ্জাল পুনর্বাসিত হবে না, আপনারা নির্বাসিত হয়ে যাবেন। অতএব আমরা বলছি, এখানে আজকে 11 দলের ঐক্যের শীর্ষ নেতা, সংসদের বিরোধী দলীয় নেতাকে আহ্বান করছি, দয়া করে সংসদে বিল উত্থাপন করেন। 11 দলের পক্ষ থেকে
জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে যারা তালবাহানা করছে, জুলাই গণ অভ্যুত্থানকে প্রতিদিন গণমাধ্যমে, টকশোতে, বিভিন্ন নাটক, সিনেমায় কিভাবে করে উপস্থাপন করছে, ফেসবুকে, অনলাইনে ছোট করছে, শত শত হাজার হাজার শহীদ আহত যোদ্ধাদেরকে জীবন নিয়ে খেলাবেলা করছে, তাদের বন্ধ করবার জন্য আইন করে অবিলম্বে এই লোকগুলোকে আইনের আওতায় আনেন, ফৌজদারি বিচারের মুখোমুখি করেন। তা না হলে রাস্তার জনগণ যেদিন এই ধরনের বাটপার আওয়ামী বিটিমের বুদ্ধিজীবীদেরকে রুখে দাঁড়াবে, সেদিন মব জাস্টিসের কথা আপনারা বলতে পারবেন না। ঠিক একইভাবে 2 বছর পেরিয়ে গেছে, এখনো শহীদদের তালিকা হয় নাই, এখনো আহত প্রতিবন্ধী যোদ্ধাদের তালিকা হয় নাই, তাদের পুনর্বাসন করা হচ্ছে না। যাদের যেই সংগঠনে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উপরে দায়িত্ব ছিল তাদের পুনর্বাসন করবার, সেই জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশন গত 5 মাস ধরে বেতন পাচ্ছে না। এগুলো হচ্ছে সরকারি দলের গণ অভ্যুত্থান নিয়ে টাউটামি করার ইতিহাস। আমরা আপনাদেরকে বলছি, অবিলম্বে এই পুনর্বাসন করবার জন্য যেই টাকা বরাদ্দ দেওয়ার কথা ছিল তাদেরকে সেই বরাদ্দ দিতে হবে। আমাদের শত শত হাজার হাজার জুলাই নেতাদের পুনর্বাসনের যে আকাঙ্ক্ষা এবং ওয়াদা জাতির কাছে রাখা হয়েছিল, সেগুলো ব্যত্যয় কোনোভাবে করা যাবে না। আর সর্বশেষ বলছি, বরিশাল বিভাগের উন্নয়ন যে অনেকগুলো দাবি ছিল, যেগুলো নিয়ে আমি গত 2 বছর ধরে অন্তর্বর্তীকালীন সরকার এর সাথে দেনা পাওনা করেছি, ন্যায্য অধিকারের জন্য উপদেষ্টাদের দরজায় দরজায় গিয়েছি, যেই প্রকল্পগুলো পাশ হয়েছে সেগুলো শুনলাম এই বাজেটে নাকি আবার বরাদ্দ দেওয়া হয় নাই। আমরা অবিলম্বে দাবি করছি, বরিশালবাসীর বহুদিনের দাবি কুয়াকাটা থেকে ভাঙার রাস্তা 6 লেনের করতে হবে। আমরা দেখলাম ইতিমধ্যে বৃষ্টিতে খারাপ ওয়েদারের কারণে রাস্তার বেহাল অবস্থা, এগুলোকে অবিলম্বে ঠিকঠাক করতে হবে। বরিশালের যুবক সম্প্রদায়দের জন্য চাকুরি কর্মসংস্থানের ব্যবস্থা করবার জন্য আমরা এখানে ট্যাক্স ফ্রি ইনভেস্টমেন্ট প্রণোদনার জন্য দাবি করেছি। ভোলার গ্যাস ক্ষেত্রের 30% হিস্সা ন্যূনতম বরিশাল বিভাগে তরুণদের জন্য খরচ করতে হবে, যেন আমার তরুণরা চাকরি বাকরি এবং কর্মসংস্থানের বাইরে না থাকে। ঠিক এইভাবে আমরা দাবি করছি, বরিশালকে ঢেলে সাজানোর জন্য যেই ওয়াদা প্রত্যেকটা সরকার করেছে, ইনক্লুডিং এখনকার যিনি সরকার আছেন, আপনাদের ওয়াদাগুলো আপনারা ম্যানিফেস্টো দেখে পড়বেন। ক্ষমতায় গেলে আমরা দেখতে পাই কিভাবে সরকারি দল তাদের ওয়াদার কথা ভুলে যায়, বরং ভঙ্গ করবার ইতিহাসের দিকে চলে যায়। জুলাই সনদ বাস্তবায়ন তো দূরের কথা, আমরা দেখতে পাচ্ছি বিএনপির 31 দফার ইতিমধ্যে 6 থেকে 7টে দফা তারা নিজেরা ভঙ্গ করেছে গত 5 মাসে। যদি এটা ইতিহাস হয়, আপনাদেরকে কিন্তু ইতিহাস ক্ষমা করবে না। মনে রাখবেন, জুলাই জাতীয় সনদ গণভোটের গণরায় বিচার প্রক্রিয়াকে টালবাহানার মধ্য দিয়ে অকেজ করে দেওয়ার কোন ষড়যন্ত্র আমরা এবং সারা দেশের মানুষ মানব না। দেশের জনগণ একমাত্র সংবিধান সংস্কার কমিশন দেখতে চায়, কোন সংশোধন কমিশন দেখতে চায় না। প্রিয় ভাইরা, আমরা দেখেছি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে গণভোটে হায়ের পক্ষে ভোট চেয়েছিল। আমরা দেখেছি বিএনপি সরকার নির্বাচনের আগে তাদের 31 দফা রাষ্ট্র মেরামত যে ঘোষণা করেছিল, এখানে 1 নম্বর দফা ছিল জনগণের অধিকার আদায়ের জন্য তারা সংবিধান সংস্কার কমিশন গঠন করবে। আজকে বিএনপি ক্ষমতায় গিয়ে তাদের নিজেদের দেওয়া ওয়াদা তারা ভঙ্গ করেছে। আমি জিজ্ঞাসা করতে চাই, যারা ওয়াদা ভঙ্গ করে তাদেরকে কি বলে বলেন? আজকে প্রমাণ হয়েছে বিএনপি সরকার তারা তাদের দেওয়া ওয়াদা ভঙ্গ করে আজকে তারা মুনাফিকের রাজনীতি শুরু করেছে, ধোঁকাবাজির রাজনীতি শুরু করেছে।
পরিষ্কার কথা, এদেশের জনগণ কোন ধোঁকাবাজির রাজনীতি চলতে দেবে না ইনশাআল্লাহ। চুরিতে ধরা পড়ে সুগেন্দু ক্যালকাটায় পলাইছিল। এখন কিন্তু সুগেন্দুকে পাওয়া গেছে ক্যালকাটায়। মাঝে মাঝে সে বলে হাসিনাকে নিয়ে বাংলাদেশে আসবে, প্রবেশ করবে। আমরা তার উদ্দেশ্যে এটাই বলবো, তোমার জন্য আর হাসিনার জন্য ফাঁসির রশি ভালো ঘি দিয়া মালিশ করে আমরা প্রস্তুত রাখবো। এটা শ্বশুর বাড়িও না, বাপের বাড়িও না। যদি ফাঁসির কাস্টে ঝুলতে চাও আসতে পারো। আপনারা জানেন 1947 সালের পর থেকে মুসলিম লীগ ছিল, কিন্তু 1971 সালের পরে মুসলিম লীগের স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। কেউ এই দলকে ধ্বংস করে নাই, বরং আমি যখন বিএনপিতে ছিলাম এদের অনেক নেতাদেরকে বিএনপিতে নিয়ে আসছিলাম, কারণ তারা পার্লামেন্টে পুরানো সংসদ সদস্য ছিল। তাদের ট্রেনিং ব্যতীত বাংলাদেশ সংসদ সদস্যরা সুন্দরভাবে সংসদে কাজ করবে এটা সম্ভব ছিল না। এখন কিন্তু মুসলিম লীগ নাই। অনুরূপভাবে আওয়ামী লীগের স্বাভাবিক মৃত্যুবরণ ঘটেছে। আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে আসবে না। যারা ভিতরে আছে তারা গোপনে গোপনে বিভিন্ন দলে প্রবেশ করে ওই দলের সদস্য পদ নিচ্ছে। ভারত থেকে আপনি দেখছেন প্রতিনিয়ত ভারতে মসজিদ জ্বালাই দিচ্ছে, মুসলমানদের উপর অত্যাচার করছে, বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য রাখছে। আমরা কিন্তু এতে কান দেব না, কারণ আমরা ওই নবীর অনুসারী, আল্লাহর কোরআন মেনে চলি। অন্যের উপরে ক্ষতি করা আমরা কখনো বরদাস্ত করব না। সুগন্ধু, তুমি যতই লাফালাফি করো, তোমার গুন্ডারা যতই কিছু বলুক বাংলাদেশ সম্বন্ধে, আমরা নবীর শিক্ষা এবং আল্লাহর কোরআন থেকে আমরা কখনো বিচ্যুত হব না। আমরা একটা উদ্দেশ্য, একটা আদর্শ, একটা লক্ষ্য নিয়ে 11 দল একসাথে হয়েছি। অনেকে মনে করে আমরা বোধহয় জামাত ইসলামে যোগদান করেছি। অনেক শিক্ষিত লোকেরাও আমাকে জিজ্ঞাসা করে। দুঃখের বিষয় হলো এরা লেখাপড়া করে না, বই পড়ে না। আমরা 11 দল কেন একসাথে হয়েছি? কারণ আমরা চাই এই দেশ থেকে দুর্নীতি বন্ধ হোক, চাঁদাবাজি বন্ধ হোক, মস্তানি বন্ধ হোক, দখলবাজি বন্ধ হোক, এবং মানুষ ন্যায় বিচার পাক, সুখে শান্তিতে ঘরে বসবাস করুক। আজকে আমরা সেটা দেখছি না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, কয়েকদিন আগে দেখলাম আপনার অনেকগুলি মন্ত্রী রিলিফ বিতরণের জন্য একটা জায়গায় গেছে। অত্যন্ত দুঃখের বিষয়, এই রিলিফ বিতরণের দায়িত্ব হল ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান এবং মেম্বারের, এবং এটা সুপারভাইজ করবে ইউএনও। এটা মন্ত্রীর কাজ না। মন্ত্রী যদি ইউএনওর কাজ করে, ইউএনও কার কাজ করবে? আপনি আপনার লোকগুলিকে সামাল দেন। এমন এমন লোক নিয়েছেন মন্ত্রিসভায়, তাদের দায়িত্ব কি সেটাও তারা জানে না। ভালো খাওয়া পাইলে সেদিকে ছুটে যায়। এদেরকে বন্ধ করেন। আপনি কি একদিকে বলবেন কৃষ্ণতা সাধন করেন, অন্যদিকে 5 জন 7 জন মন্ত্রী একসাথে মিলে রিলিফ দেওয়ার জন্য যাচ্ছে। রিলিফ দেওয়াটা সিম্পল। 100 বছরের সবচেয়ে বড় ঘূর্ণিঝড় হয়েছিল 1991 সালে। আমি এককভাবে এটার দায়িত্বে ছিলাম। আমি এই প্রকাশ্যে বলে যাই, সারা রাত্রে আমি ঘুমাই নাই। 29 তারিখ রাত্রে সকালে উঠে বেগম জিয়াকে বললাম, আমি সংবাদ পেয়েছি এয়ারপোর্টে 10 ফিট পানি হয়েছে। উনি বললেন যে কি করা দরকার? আমি যে একটা হেলিকপ্টার নেন, আপনাকে নিয়ে আমি যাব। হেলিকপ্টার নিয়ে গেলাম, দেখলাম যে সব জায়গায় মৃতদেহ,
টেলিফোনের তার বিচ্ছিন্ন, রাস্তায় চলাচল সম্ভব না, গাছপালা সব ভেঙে রাস্তার উপর পড়েছে। আমি উনাকে বললাম, এটা আপনার কাজ না, আপনি আমাকে স্টেডিয়ামে নামাই দেন, কালকে আমার কাপড়গুলি পাঠিয়ে দেন। আমি স্টেডিয়ামে নামলাম, অফিসারদেরকে ডাকলাম, বললাম যে যত ড্রাইভার আছে পুলিশে আর্মিতে তাদেরকে নিয়ে আসো, যত ট্রাক যেখানে পাও এগুলি তার বাইর করো, তার বার করে এগুলি স্টার্ট করো, এবং খাদ্য গুদামে এই ট্রাকগুলি লাগাও, প্রত্যেক এলাকায় এলাকায় মোড়ে মোড়ে গিয়ে খাদ্য ডিস্ট্রিবিউট করো। বসার হিসাব, আমাদের হিসাবের কোনো দরকার নাই, আমার মানুষ বাঁচলে তো হিসাবের দরকার, আমার মানুষ মারা গেলে আমি হিসাব দিয়ে কি করব? 1,20,000 মানুষ মারা গেছিল, কই আমি কোন একজন মন্ত্রীকে তো নিই নাই। আমি কিভাবে করলাম? আনসার এবং পুলিশদেরকে দিয়ে করেছি। মা ছেলেকে দাফন করে নাই, বাপ ছেলেকে দাফন করে নাই, কারণ আপনারা সমুদ্র উপকূলের লোক, যে সমস্ত ডেড বডিগুলি সমুদ্রে থাকে, পানিতে ভিজে যায়, আপনি যদি হাত ধরেন হাত চলে আসবে, আঙ্গুল ধরলে আঙ্গুল চলে আসবে, তাহলে এগুলিকে দাফন করবেন কিভাবে? রেডিওতে গিয়া সবাইকে বললাম, বড় বড় যারা কাপড় ব্যবসায়ী আছে আপনারা কাপড় দিয়ে যান সার্কিট হাউসে। কাপড় দিয়ে গেল, কাপড় কেটে কেটে এই ভাসমান মৃতদেহগুলির নিচে একসাথে করে সবগুলিকে জড়িয়ে, কোনোটাতে 10 জন, কোনোটাতে 20 জন, এইভাবেই তাদেরকে দাফন করা হলো। আজকে আপনার মন্ত্রীরা কি শখে যাচ্ছে? খানা খাওয়ার জন্য যাচ্ছে, ভালো খানা দেওয়া বলছে, এই জন্য বেড়াতে যাচ্ছে। বেটার নিজের মন্ত্রণালয় কি হচ্ছে জানো না, আর ওইদিকে রিলিফ নিয়ে টানাটানি করো। আগে মন্ত্রণালয়টা ঠিকভাবে চালো। এখন সবশেষে এটাই বলবো, শুভেন্দু বা তোমার লোকেরা যতই আমাদেরকে উস্কানিমূলক কথা বলে না কেন, আমরা সেদিকে মন দেব না। আমি এখানে ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এক হরিণী আওয়াজ করলো, ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রসুল ফিরে দেখলেন, হরিণী তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার 2টা সন্তান এখনো দুধ খাওয়াইতে পারি নাই, কারণ এই ইহুদি আমাকে ধরে রেখেছে। আমার নবী ইহুদির কাছে গেল, বলল তার 2টা সন্তান আছে, দুধ খাওয়াইতে হবে, তুমি ছেড়ে দাও। বলে এরকম একটা সুন্দর সুযোগ, এত বড় একটা শিকার আমি ছেড়ে দিতে পারি না। হুজুর পাক বললেন, আমাকে ওর জায়গায় বন্ধ করে রাখো রশি দিয়ে, হরিণীকে ছেড়ে দাও। বলে আপনি ভুল করছেন, জঙ্গলের হরিণ কখনো আর ফিরে আসবে না। হুজুর পাককে বন্ধ করে রাখলেন, হরিণী ঘরে গেল দুধ খাওয়ানোর জন্য। সন্তানরা জিজ্ঞাসা করলো, মা তুমি এত দেরি করছো কেন? বলতে দেরি করার কারণ হলো, আমাকে ইহুদি ধরে রাখছিল এবং ছাড়ছিল না, আমার জায়গায় নবীকে রশি দিয়ে বন্ধ করে রেখেছে এবং আমাকে টাইম দিয়েছে তোমাদেরকে দুধ দিয়ে আবার ফিরে যাওয়ার জন্য। বলে মা এই অবস্থায় নবীকে বন্ধ রেখে আমরা দুধ খাইতে পারি না। হরিণী 2 ছেলেকে নিয়ে ওই জায়গার জন্য রওনা হলেন। হুজুর পাককে যখন দেখলেন, হুজুর পাক জিজ্ঞাসা করলো, তুমি এই কাজটা কেন করলা? এখন তো তোমার শিশুর জন্য বিপদ ডেকে এনেছ। হরিণীকে জিজ্ঞাসা করলো, কি হলো কি হলো, সবকিছু শুনলো। ইহুদি আশ্চর্য হয়ে গেল, হরিণ কিভাবে ফিরে আসলো। আমার এখানে বলার উদ্দেশ্য হচ্ছে, নবীর কথা পশু বুঝলো, কিন্তু আমাদের সরকার বুঝে না কেন, আমাদের ভাইয়েরা বুঝে না কেন? রহমতুল্লিল আলামিন, এই নবী শুধু মুসলমানদের জন্য না, পৃথিবীর সবকিছুর জন্য এই নবীকে প্রেরণ করা হয়েছে। আপনারা তো সুন্দরভাবে বক্তব্য রেখেছেন। ফখরুল ইসলামকে বক্তব্য রাখতে আমি শুনেছি যে কোরআন সুন্নাহর বাইরে আমরা কিছু করব না। সালাউদ্দিন কথা বলছে
ইসলাম ধর্মের বাইরে আমি কিছু করব না। সালাউদ্দিনের বাপ তো মসজিদের ইমাম ছিল। আরো কয়েকজনে বক্তব্য রাখছে, তারা বললো যে ইসলাম ধর্মের বাইরে কিছু করব না। তাহলে এই সংস্কারগুলি করতেছ না কেন? এগুলি কি ইসলাম ধর্মের বাইরে? মেহরবানি করে সংস্কারগুলি করে এই জাতিকে মুক্তি দেন। আমরা যারা বিরোধী দলে আছি আমরা আপনার শত্রু না, আমরাই হলাম আপনার মিত্র। কারণ আমরা সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই। এই বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলাম, এটা আপনাকে বুঝতে হবে। আমি দেখলাম পরশুদিন বোয়ালখালীর থেকে কেবা কারা আপনার বাবা সম্বন্ধে বলছে ওর মাকে নাকি খালা ডেকেছে, ওর অ্যারেস্ট করেন। আপনার বাবা কারো মাকে খালা ডাকে নাই, সুযোগ সুবিধা নেওয়ার জন্য করছে। আরেক ভদ্রলোক ইন্টারভিউ দিয়েছে, বললো যে আমি জিয়াউর রহমানের খুব ঘনিষ্ঠ লোক ছিলাম, বেগম জিয়ার সাথে এটা হয়েছে এটা হয়েছে, এটা আমি সব প্রত্যক্ষদর্শী। এবং নাম বলল মেজর জেনারেল জঞ্জুয়া। ওই গাদার বাচ্চা বোঝা উচিত ছিল মেজর জেনারেল জঞ্জুয়া বলে বাংলাদেশে কেউ ছিল না, লেফটেন্যান্ট কর্নেল জঞ্জুয়া ছিল, যাকে 25 তারিখ রাত্রে আমাদের সিপাহীরা হত্যা করেছিল। সুতরাং এখন আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, বিভিন্ন জনে বিভিন্নভাবে আপনাকে প্রলোভিত করার জন্য বক্তব্য রাখবে, আপনাকে তৈলমর্দন করবে। এদের থেকে সাবধান। আমরা কিন্তু 11 দল তৈলমর্দনকারী দল না, আমরা যেটা সঠিক সেটাই বলবো। শেরে বাংলা ফজলুল হকের বরিশাল, আমরা সেই শেরে বাংলা ফজলুল হকের উত্তরসূরি। শেরে বাংলা ফজলুল হক এই বরিশালের সন্তান, যিনি জমিদারি প্রথার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে এই বাংলার কৃষক প্রজার মুক্তি নিশ্চিত করেছিলেন, জমির অধিকার নিশ্চিত করেছিলেন। আমরা 24-এর এই তরুণ প্রজন্ম ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে বাংলাদেশের নাগরিকের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। প্রিয় বরিশালবাসী, আজকে 11 দলের এই মহাসমাবেশ, আমরা অনেকগুলা বিভাগ ঘুরে ঘুরে আজকে বরিশালে জড়ো হয়েছি। সর্বশেষ আমাদের ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে, তারপরে প্রত্যেকটা জেলা প্রত্যেকটা উপজেলায় আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। এবং এর মধ্যেও সরকার যদি গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান পর্যন্ত যেতে আমরা বাধ্য হব। আমরা এখনো কোনো কঠোর কর্মসূচি দেই নাই, আমরা হরতাল অবরোধের মতো কর্মসূচি দেই নাই, কিন্তু যে কোনো সময় সেই ধরনের কর্মসূচি দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা বাংলাদেশে এই মুহূর্তে এই ধরনের রাজনৈতিক কর্মসূচি দেওয়ার পক্ষে ছিলাম না, কিন্তু সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রমশ পরিস্থিতিকে সেই দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী অনেক ভালো ভালো কথা বলেন, প্রধানমন্ত্রীর মুখে মধু অন্তরে ছলনা। কারণ আমরা দেখলাম যেই গণভোটের পক্ষে, যেই জুলাই সনদের পক্ষে তিনি প্রচারণা করলেন, নির্বাচনের ফলাফলের পরে 70% জনগণ গণভোটে সংস্কারের পক্ষে রায় দেওয়া সত্ত্বেও তিনি জুলাই সনদ বাস্তবায়ন করছেন না। অন্যদিকে মুখে বলে যাচ্ছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। গণ অভ্যুত্থানের সময় আমাদের একটি স্লোগান ছিল, নাটক কম করো প্রিয়। তারেক রহমানকেও বলে দিচ্ছি, নাটক কম করেন প্রিয়। বাংলাদেশের জনগণ আপনাকে ক্ষমতা দিয়েছে মানে এই নয় আপনি যা খুশি করবেন, যেরকম খুশি ছলনা প্রতারণা এদেশের জনগণের সাথে করবেন। বিএনপি গত 16 বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছে, কিন্তু দুঃখের বিষয় 5ই আগস্টের পর থেকে তারা গণতন্ত্রের বিপক্ষে লড়াই করে যাচ্ছে। আসল কথা হচ্ছে বিএনপি কখনোই গণতন্ত্রের পক্ষে ছিল না, তারা লড়াই করেছিল ক্ষমতার জন্য। তারা গণ অভ্যুত্থানে আমাদের সাথে কাঁধ মিলিয়েছিল ক্ষমতার জন্য, নিজেদের স্বার্থ হাসিলের জন্য। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা তাদের কুক্ষিগত হয়েছে। এখন তারা পরিবর্তনের কথা বলে না, এখন তারা সংস্কারের কথা বলে না, এখন তারা 31 দফার কথা বলে না, এখন তারা সংবিধান সংস্কার কমিশনের কথা বলে না,
বরং এখন তারা বলছে তারা নাকি কোনোদিনই সংবিধান সংস্কারের কথা বলে নাই, অথচ তাদের 31 দফার প্রথম দফাটি হচ্ছে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে। অতএব সংবিধান সংশোধন কমিটির নামে যে প্রহসন এই জাতির সাথে করা হচ্ছে, শেখ হাসিনা এই ধরনের প্রহসন করে আজকে তার পরিণতি হয়েছে সে দিল্লিতে আছে। বিএনপি সরকারকে আমরা বলে দিতে চাই, সংবিধান সংশোধনের নামে এই ধরনের প্রহসন বাংলাদেশের জনগণ মেনে নেবে না। সংবিধান সংস্কার করতে হবে। যদি আপনারা সংস্কারেও রাজি না হন, আমরা নতুন সংবিধানের দাবি উঠাবো, আমরা নতুন গণপরিষদ নির্বাচনের দাবি উঠাবো। ফলে ভুলে গেলে চলবে না, ঐক্যমত কমিশনে আপনারা ঐক্যমত হয়েছিলেন গণভোটের পক্ষে, সংবিধান সংস্কারের পক্ষে। প্রিয় বরিশালবাসী, আমরা জানি বরিশালে কর্মসংস্থান নাই, বরিশালের মানুষ ঢাকায় গিয়ে অনেক কষ্ট করে জীবন যাপন করে। বিএনপি সরকার তাদের ইস্তিহারে বলেছিল 18 মাসে তারা 1 কোটি কর্মসংস্থান নিশ্চিত করবে। 5 মাস হয়ে গিয়েছে, কয়টি কর্মসংস্থান নিশ্চিত হয়েছে? কয়টি চাকরি নিশ্চিত হয়েছে? হয়েছে চাঁদাবাজি নিশ্চিত হয়েছে কিনা? কার্ড হয়েছে কিনা ছাত্র দলের, যুব দলের? কর্মসংস্থান নিশ্চিত হয়েছে, সাধারণ জনগণের নয়, চাঁদাবাজদের, ছাত্র দলের, যুব দলের, শ্রমিক দলের, কৃষক দলের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে। সাধারণ মানুষের কোনো কর্মসংস্থান নিশ্চিত হয় নাই প্রিয় বন্ধুগণ। ফলে প্রিয় বরিশালবাসী, আমরা কর্মসংস্থানের জন্য, বিদ্যুতের জন্য, সীমান্তের সুরক্ষার জন্য, চাঁদাবাজি দুর্নীতি নির্মূলের জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিতের জন্য, সর্বোপরি গণতন্ত্র এবং বৈষম্যহীন বাংলাদেশের জন্য আমরা যারা 24-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছিলাম, গণবিপ্লব ঘটিয়েছিলাম, আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের আবারও রাজপথে সংগ্রাম গড়ে তুলতে হবে। কারণ আমরা মনে করি এই জুলাই বিপ্লব যারা জীবন দিয়েছে, যারা শাহাদাত বরণ করেছে, তাদের আত্মত্যাগকে আমরা কোনোভাবেই বৃথা যেতে দেব না। আজকে 18 জুলাই, কত তারিখ আজকে? 18 জুলাই গণ অভ্যুত্থানের সেই ঐতিহাসিক দিন, যেদিন মীর মুগ্ধ ঢাকায় শাহাদাত বরণ করেছিলেন, শহীদ ফারহান ফায়াজ ঢাকায় শাহাদাত বরণ করেছিলেন। 18 জুলাই শত শত ছাত্র জনতা নিহত হয়েছিলেন, আহত হয়েছিলেন। পাবলিক বিশ্ববিদ্যালয় যখন বন্ধ করে দেওয়া হয়েছিল, আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা রাজপথে নেমে এই কোটা আন্দোলনকে গণ অভ্যুত্থান থেকে বিপ্লবে রূপান্তর করেছিল। আমরা আজকের সেই সমাবেশ থেকে আমাদের সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই ও বন্ধুদের যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং আমরা ওয়াদা করছি আমাদের এবারের লড়াই, এবারের সংগ্রামে সংস্কারের পক্ষে, বিচার নিশ্চিতের পক্ষে আমরা সেই প্রাইভেট পাবলিক মাদ্রাসার শিক্ষার্থীদের, সেই শহীদদের আত্মত্যাগকে ধারণ করে এবারে আমাদের সফলতা আমরা অর্জন করব। জুলাই সনদ বাস্তবায়ন হবে, শেখ হাসিনা সহ গণহত্যাকারীদের বিচার নিশ্চিত হবে, দেশ থেকে দুর্নীতি বিলোপ হবে, আমাদের সীমান্তের সুরক্ষা নিশ্চিত হবে, দেশের সার্বভৌমত্ব নিশ্চিত হবে। দিল্লি কিংবা কোন দেশের তাবেদারি বাংলাদেশের সরকারকে, বাংলাদেশের রাষ্ট্রকে আমরা আর কোনোদিনই করতে দেব না। বরিশালের মানুষ ঐক্যবদ্ধ হন। বরিশাল থেকে যদি গণজাগরণ তৈরি হয়, ইনশাল্লাহ বাংলাদেশের প্রতিটি পথে প্রান্তরে এই বিপ্লব ছড়িয়ে যাবে। ইনকিলাব, ইনকিলাব, এই ক্ষমতা না জনতা, ইয়া প্রশ্ন সংগ্রাম, ই দালালি না রাজা, দালালি না রাজপথ, গোলামি না আজাদি, ই তুমি কে, আমি কে, আমরা সবাই হাদি হব, এই যুগে যুগে লড়ে যাব। ইনকিলাব, ইনকিলাব। ফজরের নামাজ পড়ে বরিশালের উদ্দেশ্যে রওনা করলাম। আস্তে আস্তে ভাঙ্গা পর্যন্ত মোটামুটি একটা অবস্থায় আসলাম। ভাঙ্গা ছেড়ে যখন বরিশালের রাস্তা ধরলাম, তখন দেখি যে ভাঙ্গার পরেই ভাঙ্গা রাস্তা শুরু হয়ে গিয়েছে।
পুরাটা রাস্তা বঙ্গোপসাগরের পানির ঢেউয়ের মতো। রাস্তা আবার মাত্র 2 লেনের, একটা বিভাগীয় শহরের রাস্তা, তাছাড়া পাশে আছে কুয়াকাটা, বাংলাদেশের 2য় বৃহত্তম সমুদ্র সৈকত, নাকি এইটাই বৃহত্তম আল্লাহ ভালো জানেন। এই রাস্তাটা বরিশালবাসীর প্রাণের দাবি যে এটা 6 লাইনে উপনীত হবে। সরকার এই ব্যাপারে কোনো কথা বলে না, সরকারি দলের এমপিরাও কোনো কথা বলে না। কেন তারা বলে না? কেন তারা জোরে আওয়াজ তুলে না? ভোলা বাংলাদেশের অংশ, কিন্তু বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন। ভোলাবাসীর প্রতি এটা কোনো দয়া নয়, দাক্ষিণ্য নয়, করুণা নয়। ভোলাবাসীর ন্যায্য পাওনা একটা ব্রিজ, সেই ব্রিজ এখনো হয়নি কেন? তার সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি কেন? এক থেকে এখনো উঠে নাই কেন? এই সব কিছুর জবাব আমরা জানতে চাই সরকারের কাছ থেকে। প্রিয় বরিশালবাসী, রেল হচ্ছে যোগাযোগের নিরাপদ এবং সহজ মাধ্যম। বাংলাদেশের বিভিন্ন জায়গায় রেল লাইন থাকলেও বরিশালবাসী রেল লাইনের গল্প শুনেছে, রেল লাইন দেখে নাই। কি অপরাধ বরিশালবাসীর? এখানে রেল লাইনও দিতে হবে। এইভাবে ন্যায্য যে দাবিগুলো আছে, আমি সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা ওয়াদা করেছেন, আপনাদের 31 দফায় বলেছেন আপনারা যদি ক্ষমতায় যান তাহলে সুষম উন্নয়ন করবেন। বরিশালকে বঞ্চিত রেখে আল্লাহর কসম সুষম উন্নয়ন হবে না। তাদের পাওনা তাদেরকে দিতে হবে, তাহলেই সুষম উন্নয়ন হবে। প্রিয় বরিশালবাসী, সংসদে যেদিন আমি ভোলার ব্রিজের ব্যাপারে কথা বললাম, পরের দিন হাউসে বিরতির সময় এই এলাকার একজন সংসদ সদস্য এসে বলে, আপনি দাঁড়াবে নাকি? আমি তো দাঁড়ানো অবস্থায় আছি। জি না, বুলায় দাঁড়াবেন কিনা? বলে বুঝলাম না। বলে যে আগামী নির্বাচনে আপনি কি সেখান থেকে নির্বাচন করবেন? আমি বললাম, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে আমি অন্তরে ধারণ করি। বুলায় আমাকে দাঁড়াতে হবে কেন? আমিও বুলার অংশ, ভুলাও আমার অংশ। আমার হৃদয় থেকে বাংলাদেশের 1 ইঞ্চি জমিকে আলাদা করা যাবে না ইনশাআল্লাহ। যেখানেই বঞ্চনা সেখানেই আওয়াজ তুলব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদেরই। আপনারা কি আমাদের সামনে বিপদে আপদে থাকবেন একসাথে? মোবারকবাদ। এবার আসুন, আজকে যে কারণে এখানে এসেছি, আমরা এসেছি গণভোটে আপনারা হা বলেছিলেন। এদেশের 70% মানুষ হা বলেছে। হা বলার মাধ্যমে তারা জানিয়ে দিয়েছে অতীতের পচা রাজনীতি এবং শাসন ব্যবস্থা আমরা আর চাই না। আমরা পরিবর্তন চাই, নতুন শাসন ব্যবস্থা চাই, নতুন বাংলাদেশ গড়তে চাই। আফসোস, বর্তমান সরকারি দল তারা বলেছিলেন অধিকাংশ জনগণ যদি গণভোটে হায়ের পক্ষে রায় দেয় তাহলে আমরা গণভোটের প্রত্যেকটি দাবি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। আমরাও বলেছি, তারাও বলেছেন গণভোটে হা বলুন, আমরাও বলেছি গণভোটে হা বলুন। কিন্তু হা যখন বিজয়ী হলো, যেভাবেই হোক মেকানিজম করে তারা যখন ক্ষমতায় চলে গেলেন, তখন হাটা তারা ভুলে গেলেন। এখন বলতে বলতে এসে তারা বলতেছেন আমরা কখনো সংস্কারের কথা বলি নাই। না না বন্ধুরা, আপনারা সত্য বলছেন না, আপনারা মিথ্যা বলছেন। কারণ আপনাদের 31 দফা সংস্কারের দাবির প্রথম দফাই হচ্ছে সংস্কার। এখন বলেন যে সংস্কার কি জিনিস বুঝি না। আসেন আমরা সংবিধান সংশোধন কমিটি করি। আমাদের সংসদের ভিতরে আপনারা দেখবেন মাঝে মাঝে একজন অবৈতনিক শিক্ষক তিনি আমাদেরকে সবক দেন, এইটা সংবিধান, ওইটা সংবিধান, এইটা ধারা, ওইটা ধারা। আমি জিজ্ঞেস করতে চাই, সংবিধান এবং কার্যপ্রণালী বিধির কোথায় আছে সংসদে
আপনি একটা সংবিধান সংশোধন কমিটি করতে পারবেন, মেহেরবানি করে তা দেখিয়ে দেন। আমরা যখন তার প্রতিবাদ করেছি, এখন শুনলাম সংসদের ভিতরেই তারা আওয়াজ দিয়ে সংবিধান সংশোধন কমিটি গঠন করলেন। আমরা এটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি। এখন নাকি তারা এটার নাম পাল্টাইয়া নতুন ভাবে এটার আকিকা করতেছেন নতুন নামে। তারা এখন বলতেছেন বিশেষ কমিটি। জনগণের সাথে আর কত ছলচাতুরি করবেন, আর কত দুকাবাজি করবেন? সংসদের ভিতরের কথাগুলো আজকে আর সংসদের হাউসে নাই, এটা দুনিয়ার সর্বত্র চলে গিয়েছে। পদে পদে মিথ্যা বলবেন, ধোঁকা দিবেন, পরিণতির জন্য তৈরি থাকুন। 2006 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত টানা 19টি বছর এদেশের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাগরের সঙ্গী হয়েছে। লক্ষ লক্ষ মামলা মাথায় নিয়ে জেলে গিয়েছে, সন্তান হারিয়েছে, স্বামী হারিয়েছে, এমনকি স্ত্রীও হারিয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করে নাই। সেই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে তুড়ি মেরে তাড়িয়ে দিয়েছে। আপনারা হাজার চেষ্টা করলে ওই ফ্যাসিবাদী আওয়ামী লীগ হতে পারবেন না। আপনারা ডামি ফ্যাসিবাদ হতে পারবেন। আসল ফ্যাসিবাদকে এই জনগণ পাত্তা দেয় নাই। ডামি ফ্যাসিবাদ আবার কিসের? ফ্যাসিবাদ যে পথে হেঁটেছে, আপনারা সেই পথে হাঁটছেন। ফ্যাসিবাদের খাসলতের একটারও পরিবর্তন আনেন নাই। 133টা অর্ডিন্যান্স জারি করা হয়েছিল। যেই অর্ডিন্যান্স গুলো ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল, তার সবগুলো বিএনপি রেখে দিয়েছে। এটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা। তারা বলে সুন্দর করে আমরা আরো ভালো করে এগুলা নিয়ে আসব। তো এ পর্যন্ত 6 মাস চলে যাচ্ছে, কই ভালো করে তো একটা আনতে পারলেন না। আমরা বুঝতে পারছি জনগণকে ধোঁকা দেওয়ার জন্য আরেকটা অপকৌশলের আশ্রয় তারা নিতে পারেন। তাদের মন মতো একতরফা ওই অবৈধ কমিটিতে আলাপ আলোচনা করে, সংবিধান সংশোধন কমিটি বলে কোনো কমিটি নাই, এটা অবৈধ যদি গঠন করা হয়ে থাকে। ওখানে আলাপ আলোচনা করে তাদের মন মতো কিছু জিনিস স্বৈর শাসনকে পাকাপোক্ত করার জন্য তারা হয়তো নিয়ে আসবে। 2/3 জুড়ে হয়তো পাশও করবে। তারপরে বলবে আগে তো সংবিধানে গণভোট ছিল না, এখন 15 সংশোধনী বাতিলের মাধ্যমে এটা ফিরে এসেছে, আমরা এখন এই বিষয়গুলোই এখন গণভোটে দেব। এরকম কোনো ভাওতাবাজি যদি করা হয়, অগ্রিম বলে রাখছি, এই জাতি আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। সাবধান, ধোঁকার পথে পা বাড়াবেন না। আমাদের সাফ কথা, যে গণভোটে জনগণ 70 রায় দিয়েছে, সেই একই দিনের ভোটে আপনারা সরকার বলে এখন দাবি করছেন। ওই গণভোট না থাকলে এই সরকারও মানা হবে না। ওই গণভোট যদি ব্যর্থ হয়, সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। ওই গণভোট মানতে আপনাদেরকে জনগণ বাধ্য করবে ইনশাআল্লাহ। আপনারা 91 সালের পরে ক্ষমতায় এসে বুঝেন নাই কাকে কেয়ারটেকার সরকার বলে। শেষ পর্যন্ত বুঝেছেন ঠিকই। আমরা বলবো জাতির ক্ষতি করে বুঝবেন না, এখনই বুঝুন। আমরা রাজপথে এইভাবে থাকতে চাই না। আমরা সবাই মিলে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে চাই। কিন্তু আপনারা যেভাবে ধাক্কায় ধাক্কায় আমাদেরকে রাজপথের দিকে দিচ্ছেন, রাজপথ জ্বলে উঠলে সেই আগুনের অনেক কিছু পুড়ে ছারখার হয়ে যাবে। 24-এর একটা চমৎকার স্লোগান ছিল আমাদের সন্তানদের, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন ধরাবেন না। এই প্রজন্মের আর পরীক্ষা নেবেন না, এরা পরীক্ষিত।
এরা বিজয়ী, এরা বীর। এই জুলাইকেও ধামা চাপা দেওয়ার জন্য কত কসরত, এইটা ওইটা। 71 সাল অবশ্যই এটি আমাদের গর্বের, এটি আমাদের ইতিহাসের সোনালী অংশ। 24 টানতে গিয়ে 71 টানতে হবে কেন? 71 থাকবে 71 মর্যাদায়, 24 থাকবে তার মর্যাদায়। এই 24 আমরা হারিয়ে যেতে দেব না ইনশাআল্লাহ। 24-এর বীরদেরকে যথাযথ রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করতে হবে, সে শহীদ হোক আর গাজী হোক। 24 নিয়ে কোনো অবহেলাই জাতি বরদাস্ত করবে না। 24-এর ঐতিহ্য নিয়ে গড়ে ওঠা জুলাই স্মৃতি জাদুঘর, এইটাও ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল আপনাদের দাবি এবং সংসদে বিরোধী দলের দাবির কারণে। ওয়াদা করা হয়েছে আগামী 5 তারিখ খুলে দেয়া হবে। আমরা কিন্তু এটা আগেই ভিজিট করে এসেছি। সেই ভিজিটে নাহিদ ইসলামও ছিলেন, আমিও ছিলাম, আর ওই সংসদের অবৈতনিক শিক্ষকও ছিলেন। আমরা যদি এবার গিয়ে দেখি এর মধ্যে কোনো পরিবর্তন আনা হয়েছে, আমরা আবার গর্জন করব, আমরা চুপ থাকবো না, তার প্রতিবাদ করব। যদি কোনো ঐতিহ্য গায়েব করা হয়ে থাকে, 16 আনা তাদের কাছ থেকে আমরা তা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের সাফ কথা, গণভোটের গণরায় মানতেই হবে। যারা জনগণের ভোট মানে না, এরা গণতন্ত্র মানে না, এরা গণতন্ত্রের শত্রু। আমরা চাই না এই সরকারকে আমরা গণতন্ত্রের শত্রু বলি। দেরিতে হলেও আমরা অনুরোধ করব, ফিরে আসুন, ফিরে আসুন। জনগণের রায়ের প্রতি আপনারা সম্মান প্রদর্শন করুন। বিরোধী দলের আসনগুলোতে বৈষম্য করা হচ্ছে। বৈষম্যের জন্য জুলাই হয়নি, বৈষম্যের কবর রচনা করার জন্য জুলাই হয়েছিল। সংসদে আমরা তার প্রতিবাদ করেছি। এই বৈষম্য আমরা মেনে নেব না, তার বিরুদ্ধে আমরা জ্বলে উঠবো ইনশাআল্লাহ। সময় থাকতে সাবধান হয়ে যান, সংশোধন হয়ে যান, মানুষের ম্যান্ডেটের প্রতি সম্মান প্রদর্শন করুন। দ্রব্যমূল্যের জাতাকলে জনগণ পিষ্ট। গ্যাসের দাম বাড়ানো হয়েছে, তেলের দাম বাড়ানো হয়েছে, বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এক একটা পরিবারের উপর 5-7 হাজার টাকার ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনি ফ্যামিলি কার্ড দিয়ে কিভাবে পুষাবেন? এটা ফ্যামিলি কার্ডে দিবেন 2500, দাম বাড়িয়েছেন 5000। সম্মানিত ভাইয়েরা, ইনশাআল্লাহ যদি এর ভিতরে তারা না মানেন, সিলেটে আমাদের সমাবেশ রয়েছে 25 তারিখ। আমরা আশা করব এর ভিতরে তাদের শুভবুদ্ধির উদয় হবে। তারা ঘোষণা দিবেন যে হ্যাঁ, আমরা গণভোট মেনে নিলাম। যদি মেনে না নেন, তাহলে ঢাকার মহাসমাবেশের জন্য আপনারা প্রস্তুত থাকুন। হাতে চিড়া মুড়ি নিয়ে আপনারা রওনা করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমরা কোনো বিরানি দিতে পারবো না। আমরা ইনশাআল্লাহ যদি কিছুই না থাকে রোজা রাখবো, আর না হয় একটুখানি চিড়া আর সামান্য একটু গুড় নিয়ে আমরা রওনা করবো ইনশাআল্লাহ। এর শক্তি অ্যাটম বোমার চাইতেও শক্তিশালী। আপনারা রাজি, তৈরি, প্রস্তুত? যে কোনো মূল্যে নিজের অধিকার আদায়ের জন্য লড়বেন ইনশাআল্লাহ। লড়াইয়ের পিছন ভাগে নয়, এই নেতৃবৃন্দ সবাই অগ্রভাগে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। ফ্যাসিবাদ নিপাত যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।